তখন চলছিল সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমরা গভীর রাত পর্যন্ত পড়তাম। একদিন রাতে হঠাৎ চায়ের নেশা পেয়ে বসল, কিন্তু সমস্যা হলো বিশ্ববিদ্যালয় চত্বরে এক অজানা আতঙ্কে রাতের বেলা কেউ বেরোয় না। আমরা তিনজন বন্ধু সেদিন রাতে সাহস করে বেরিয়ে চা খেয়ে ফিরছিলাম। ফেরার পথে দেখলাম রফিক ভাই চেয়ারে বসে ঝিমুচ্ছে। ওনার কাছে ক্যাম্পাসের এই ভয়ের কারণটা জানতে চাইতেই উনি হাড় হিম করা সেই ঘটনাটা বলেছিলেন। তখন বিশ্ববিদ্যালয়ের গেট পাহারায় থাকা রফিক ভাইয়ের সপ্তাহের রাতগুলো কাটত বেশ ভয়ে, যদিও ধীরে ধীরে বিষয়টা তার অভ্যেসে পরিণত হচ্ছিল। প্রত্যেক বৃহস্পতিবার রাত ঠিক একটায় ঘটনাটা ঘটে। প্রথম যেদিন ঘটেছিল সেদিনের কথা রফিক ভাইয়ের স্পষ্ট মনে আছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে গেটের পাশে চেয়ারে বসে রোজকারের মতো ঝিমুচ্ছিলেন তিনি। বাইরের কুকুরগুলো আজ যেন একটু বেশি ডাকাডাকি করছিল। হঠাৎ কোথা থেকে যেন একটা কান্নার শব্দে তার তন্দ্রা কেটে যায়। ভয়ে শিরশিরিয়ে ওঠে তার শরীর। গেটের বাম পাশেই পুরানো লাইব্রেরি ভবন। সম্ভবত শব্দটা লাইব্রেরির পেছন থেকেই আসছিল। সাহস সঞ্চয় করে টর্চ আর লাঠিটা হাতে নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে লাইব্রেরির পেছনে গেলেন রফিক ভাই। প্রিয় শ্রোতা, মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি। বলে রাখা ভালো, লাইব্রেরির পেছনে সামান্য একটু ফাঁকা জায়গা, তারপরই উঁচু প্রাচীর। সেখানে পৌঁছতেই তিনি দেখতে পেলেন সাদা পোশাকে আবৃত একটা মেয়ে একটা গাছের নিচে বসে কাঁদছে। মেয়েটার চুলগুলো সামনের দিকে এলোমেলো করে ছড়িয়ে দেওয়া। রফিক ভাই সাহস করে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে ওখানে? আচমকাই মেয়েটার মুখের সামনে থেকে চুলগুলো সরে যায়। মেয়েটাকে রফিক ভাই চিনতে পারেন, তৃষা। বছরখানেক আগে মেয়েদের হোস্টেলের পেছনে একটা গাছে তার রহস্যজনক মৃত্যু হয়েছিল। আজ তৃষার গলায় সেই কালচে দাগটা বেশ স্পষ্ট দেখাচ্ছে, চোখে মুখে তীব্র কষ্টের ছাপ। মেয়েটা মুখ তুলে হাড় হিম করা গলায় একটা কথানি বলল, রফিক ভাই, আমার অনেক কষ্ট। এর বেশি আর রফিক ভাইয়ের মনে নেই, কারণ তার আগেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। এরপর বিষয়টা নিয়ে ভিসি স্যারের অফিস পর্যন্ত কথা গড়িয়েছিল। বেশ কদিন রফিক ভাইয়ের সাথে ডিউটিতে আরও একজন ছিলেন। প্রায় 1 বছর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু রফিক ভাইয়ের মাঝে মাঝেই মনে হতো তৃষার বোধহয় কিছু একটা বলার ছিল। তৃষার ঘটনাটা রফিক ভাইয়ের স্মৃতিতে আজও ভেসে ওঠে। তখন তৃষা ছিল নতুন ছাত্রী। মাসখানেকের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের এক প্রভাবশালী ছাত্রের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। ছেলেটার নাম শাকিল। মাঝে মাঝেই হল ছেড়ে শাকিলের সাথে সময় কাটাত তৃষা। একদিন রফিক ভাই মেয়েটাকে সাবধান করতে চেয়েছিলেন, কারণ শাকিলের বাবা ছিলেন বেশ প্রভাবশালী, আর সেই সুযোগের ব্যবহার করে যাচ্ছিল ছেলেটা। আর তৃষা শাকিলের জীবনে প্রথম নয়, ছিল আরও অনেকেই। কথাগুলো যেন তৃষার গায়ে লেগে গেল। অন্যের ব্যাপারে নাক গলানোর অপরাধে সেদিন এই বয়স্ক রফিক ভাইকে তৃষার কাছে অপমানিত হতে হয়েছিল। এরপর থেকে আর কোনোদিন কাউকে আটকাননি তিনি। প্রায় আরও কমাস পর এক গভীর রাতে তৃষা রফিক ভাইয়ের সাথে দেখা করে। সেদিন তার চোখে জল ছিল। সে বলল, রফিক ভাই, সেদিনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। রফিক ভাই অবাক হয়ে বললেন, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তৃষা কান্না জড়িত কণ্ঠে বলল, রফিক ভাই, আমি খুব বড় বিপদে পড়েছি। শাকিল এখন আমাকে স্বীকার করছে না। আমার আর কারো কাছে যাওয়ার জায়গা নেই রফিক ভাই। মেয়েটা কথা বলে হলের দিকে ধীর পায়ে হেঁটে যায়। পরদিন সকালে মেয়েটার নিথর দেহ হলের পেছনের নির্জন জায়গায় পাওয়া যায়। সবাই বুঝতে পারল তৃষা তার জীবন নিজেই শেষ করে দিয়েছে। তারপর শাকিল তার বাবার প্রভাব খাটিয়ে ঘটনাটা ধাপাচাপা দেয় এবং খুব দ্রুত কানাডা চলে যায়। তারপর কেটে গেছে 5 বছর। মাঝে মাঝে তৃষা আসে, রফিক ভাইয়ের টেবিলের পাশে দাঁড়িয়ে এটা ওটা জিজ্ঞেস করে, তারপর বাতাসের সাথে মিলিয়ে যায়। আরও মাসখানেক পর সেদিন রাত 1টা। আজও তৃষা এসেছে। রফিক ভাইকে আজ সে জিজ্ঞেস করছে একটা নতুন প্রশ্ন, রফিক ভাই, শুনলাম এবার রিইউনিয়নে শাকিল আসবে।
রফিক ভাই উত্তর দিলেন, শুনলাম সে নাকি বিদেশে বড় চাকরি পেয়েছে, কাল রাতে গেস্টরুমে থেকে দিনের বেলা অনুষ্ঠানে যোগ দেবে। কথাগুলো শোনার পরপরই তৃষা অদৃশ্য হয়ে যায়। রফিক ভাই অবাক হন না, কারণ তৃষা প্রতিবারই দু একটা কথা বলে হুট করেই অদৃশ্য হয়ে যায়। পরদিন রাতে শাকিল আসে। বিশ্ববিদ্যালয়ের মাঠ আর ভবনগুলো সারা রাত ধরে সাজানো হয়। দক্ষিণ ছাত্রাবাসের ছাদে সারা রাত শাকিল আর সব ব্যাচের সিনিয়রদের পার্টি চলে। সকালবেলা পশ্চিমের পুকুরে শাকিলের নিথর দেহ ভাসতে দেখা যায়। কিভাবে তার মৃত্যু হল কেউ বলতে পারেনি। এরপর তৃষাকে আর কোথাও কখনো দেখা যায়নি। আর অদ্ভুতভাবে ঘটনাটা ঘটার পর থেকে রাতের বেলা আর কেউ অজানা আতঙ্কে বেরোয় না। রফিক ভাইয়ের থেকে ঘটনাটা শোনার পর আমাদের গভীর রাতের চা পানের অভ্যেস চিরজীবনের মতো ছাড়তে হয়েছিল।